সাগরদাড়ি গ্রাম যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে কবির জন্মভিটা ও মধুসূদন স্মৃতি কমপ্লেক্স মধুপল্লী রয়েছে। মধুপল্লী হল কবির মাইকেলের মধুসূদন দত্তের বাড়ি, যেখানে জেলা পরিষদের ডাকবাংলো, মধুসূদন জাদুঘর, লাইব্রেরি ও পর্যটন কেন্দ্র রয়েছে। কপোতাক্ষ নদ সাগরদাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। এই কবির বিভিন্ন লেখায় এই নদের উল্লেখ পাওয়া যায়। প্রতি বছরই কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাড়ি মধুমেলা উদ্বোধন করা হয় এই গ্রামটিতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মাইকেল মধুসূদন দত্তের ইতিহাস সম্পর্কে জেনে আসি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আসছি আপনাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যেখানে ইতিহাস কথা বলে, ইতিহাস আবার মনে করিয়ে দেয়, ইতিহাস আবার ধারণ করতে শেখায়। সেরকম একটা জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে আসছি। সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি। চলুন বন্ধুরা। 1824 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে মধুসূদন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথম স্ত্রী জাহানবী দেবীর একমাত্র সন্তান। কত স্মৃতি ঘেরা এই মধুসূদন দত্তের এই পুরনো ভিটা। তার জন্মস্থান কিন্তু এখানে। তার পুরোপুরি শৈশবটা কেটেছে কিন্তু এই বাড়িতে। আর এই পথ দিয়েই মধুসূদন দত্ত কত যাওয়া আসি করছে, কত স্মৃতি না এই পথে রেখে চলে গেছেন সে। মধুসূদন দত্ত তার মায়ের কাছে প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয়। জাহানবী দেবী তাকে রামায়ণ, মহাভারত, হিন্দু পৌরাণিক কাহিনী ইত্যাদির সঙ্গে পরিচিত করে তোলেন। পাশের গ্রামে শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফর হকের কাছে মধুসূদন দত্ত বাল্যকালে বাংলা, ফার্সি ও আরবি শিক্ষা করেন। 13 বছর বয়সে মধুসূদন দত্ত কলকাতায় চলে যান। এখন আমরা যে ভবনটির, আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, কাছারি ভবন বলে এটাকে। এখানে কবির লেখা অনেক বই আপনারা পড়তে পারবেন। কোথায় যেটা আসলে লাইব্রেরি বলে। মধুপল্লীর যে বই সংরক্ষণ করে রাখা হয়েছে সব এই গ্রন্থাগারে রাখা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই গ্রন্থাগার থেকে অনেক বই নিয়ে পড়তে পারবেন। চলুন আসলে ভিতরে দেখা যাক কি আছে। মধুসূদন দত্ত নাট্যকার হিসেবে প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন। রামনারায়ণ তর্করত্ন রচিত রত্নাবলী নাটকে ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা সাহিত্যের উপযুক্ত নাটকের অভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্য নিয়েই তিনি নাটক লেখায় আগ্রহী হয়েছিলেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অত্রিমক্ষরের ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদাবধ কাব্য নামক মহাকাব্য। এখানে এসে একটা জিনিস আমার এত ভালো লাগতেছে, যেটা আসলে বলার মতো না। সেটা হলো এখানেই হয়তো বা কবির শৈশবটা এখানেই বই পড়ে হয়তো কাটাইছে সে। অনেক বই তিনি এখানে পড়ছেন, অনেক ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন তার ফ্যামিলির সাথে। আজ সে জায়গায় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। এই সাগরদাড়িতেই কপোতাক্ষ নদ নিয়েও কিন্তু আমরা অনেক বইয়ে পড়েছি। কপোতাক্ষ নদ শুনলেই মনে হয় যে আসলে মধুসূদন দত্তের সাথে কেমন জানি একটা মিল খুঁজে পাই আমরা। সালে রেভেন্ডারে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। ওই বছরই 8ই ফেব্রুয়ারি 18 বছর বয়সে মিশরেতে অবস্থিত
গোল্ড মিশন চার্চ নামের অ্যাংলিকাই গির্জায় গিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তাকে দীক্ষিত করেছেন পদরি ড্রিলটি, তিনি তার মাইকেল নামটি রাখেন। এরপর মধুসূদন বিচরিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের পরিবাররা যেখানে গোসল করতেন সেই ঘাটে। এটা হলো সেই ঘাট। মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে হিন্দু সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাজনারায়ণ দত্ত তাকে তেজ্যপুত্র ঘোষণা করেন। রাজনারায়ণ তাকে তেজ্যপুত্র করলেও বিশ্বাস কলেজের পড়াশোনার ব্যয়ভার বহন করেছিলেন 4 বছর। 4 বছর পর তিনি টাকা পাঠানো বন্ধ করে দেন। কতই না স্মৃতি এই ঘাটে তিনি রেখে গেছেন এক সময়। এই ঘাট মনে করে দেয় মাইকেল মধুসূদন দত্তের পরিবারের কথা। আজ আমি এই ঘাটে এসে অনেক আবেগ আপ্লুত হচ্ছি যে এই ঘাটেই একসময় মাইকেল মধুসূদন দত্ত তার শৈশব কাটিয়েছেন। কলেজ শেষ করার পর কলকাতায় চাকরির চেষ্টায় ব্যর্থ হন মধুসূদন দত্ত। বিশ্বাস কলেজে কয়েকজন মাদ্রাজি ছাত্রের সঙ্গে মধুসূদন দত্তের বন্ধুত্ব হয়েছিল। তাদের সঙ্গে তিনি ভগ্নেশ্বরে চলে যান মাদ্রাজে। কথিত আছে আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে নিজের পাঠ্যপুস্তক বিক্রি করে সেই টাকা দিয়ে মাদ্রাজ গিয়েছিলেন মধুসূদন দত্ত। কবি ইংল্যান্ডে আইন বিষয়ে পড়ালেখা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার আবহাওয়া খারাপের জন্য বেশি দিন থাকতে পারেননি সেখানে। তারপর তিনি 1860 সালে ফ্রান্সের নগরীতে চলে যান, কিন্তু তার আর্থিক অবস্থা খারাপ ছিল বিধায় একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তিনি আইন বিষয়ে পড়ালেখা শেষ করে ভারতে আসতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তিনি কখনোই কলকাতায় এসে তার লেখাপড়াকে কাজে লাগাননি। আপনারা আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হলো কবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাসা। একসময় তার কাকা এখানে বসবাস করতেন। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু দেশ ভ্রমণ করছেন সেটা পড়ালেখার ক্ষেত্রে। আর তিনি কিন্তু অনেক ভাষায় কথা বলতে পারতেন, প্রায় 12টি ভাষায় তিনি কথা বলতে পারতেন। তার ভিতরে হলো বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, তামিল, তেলেগু, ল্যাটিন, গ্রিক, হিব্রু, ফার্সি, জার্মান ও ইতালি ভাষায় তিনি কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারতেন। এখন আমার পিছনে যে বাসাটা দেখতে পারতেছেন এটা হচ্ছিল মাইকেল মধুসূদন দত্তের কার বাসা। এখানে কবির কাকা বসবাস করতেন তার। সেই বাসার সামনে এখন আমি অবস্থান করছি। তারা যৌথ ফ্যামিলি হিসেবে এখানে বসবাস করত। কবি মাইকেল মধুসূদন দত্তের যখন তীব্র অভাব দেখা দেয় এবং ঋণের দায়ে জেলে যাওয়ার উপক্রম হয়, তখনই তার লেখাপত্র পেয়ে দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় 1,500 টাকা পাঠিয়ে এবং পরে আরও টাকা সংগ্রহ করে পাঠিয়ে কবিকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। বন্ধুরা, এখন আমি সেই ঘাটে আছি যে ঘাটে মাইকেল মধুসূদন দত্ত ইন্ডিয়া যাওয়ার পর তার বাড়িতে আসার চেষ্টা করেছিল এবং বাড়ি আসার সময় যে ঘাট থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, এখন আমি সেই ঘাটে অবস্থান করছি। মাইকেল মধুসূদন দত্ত এই ঘাটে 14 দিন অবস্থান করছিলেন, কারণ সে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এই ঘাটেই তিনি 14 দিন অবস্থান করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আর ঠিক এই ঘাট থেকেই কিন্তু সে আবার ইন্ডিয়া ফিরে যায় এবং আর কখনো আসেন নাই মাইকেল মধুসূদন দত্ত। আমরা সবাই জানি যে মাইকেল মধুসূদন দত্ত 24শে জানুয়ারি 1828 খ্রিস্টাব্দে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার জন্মবার্ষিকীতে সবসময় এখানে তার নামে এক মেলা হয়। সেই মেলাটায় এই পরিবেশন হয় এই মাঠে।
আমরা এখন আসছি মধুসূদন দত্তের জাদুঘরে। এখানে তার ব্যবহার করা কিছু জিনিসপত্র আছে, সেটা দেখার জন্য আমরা আসছি। তো চলুন দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। কবি মধুসূদন দত্ত এই পৃথিবীতে আর নেই, কিন্তু তিনি যে নবযুগের সৃষ্টি করেছেন, অরুণোদয়ের যে রক্তি আভা নিয়ে বাংলা সাহিত্যকারের উদিত হয়েছিলেন, তা তার কাব্যের মধ্যে আজও আলমন হয়ে রয়েছে। বাঙালির হৃদয়ে কবি মধুসূদন দত্তের নাম চিরকাল স্বর্ণকারে লেখা থাকবে। আমরা জাদুঘরে দেখলাম অনেক কিছুই, সবই মাইকেল মধুসূদন দত্তের ইউজ করা জিনিস। ওখানে প্রথমে তো ওনারা ক্যামেরা অ্যালাউ করলো না, তারপরে অনেক রিকোয়েস্টের পরে তারা রাজি হয় আসলে শ্যুট করার জন্য। তো বন্ধুরা, অবশ্যই জানাবেন ব্লগটি আপনাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট টাইম ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।